হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা রোম্যান্টিক চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। এই ড্রামাটিতে আমরা দেখব 4 বছর পর মৃত স্বামী মেয়েটির জীবনে ফিরে আসে, যার ফলে তাদের রিলেশনশিপ টক্সিক হবে নাকি সবকিছু প্রথম থেকে শুরু হবে, সেই সবকিছুই আমরা এই ড্রামাটির গল্পেই দেখতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে জেজিয়া নামের ছেলেটি বাড়িতে এলে তার ওয়াইফ ইয়ান তার চোখ বেঁধে ঘরে আনে আর হ্যাপি অ্যানিভার্সারি সারপ্রাইজ দেয়। তারপর তার চোখ খুলে বলে, আমার গিফট কোথায়? সে তাকে সুন্দর একটা ডায়মন্ড নেকলেস গিফট করে, যেটা পরে সে খুশি হয়ে যায়। জেজিয়া বলে, আমার গিফট কোথায়? এতে সে তাকে কিস করে। দুজনা একে অপরের সাথে বিউটিফুল টাইম স্পেন্ড করে। পরের দিন সকালে ইয়ানের ঘুম ভাঙলে সে দেখে জেজিয়া ওখানে নেই, বরং তার নোট ছিল যে সে বোর্ডে কোথাও যাচ্ছে, যেখানে সে তাকেও রেডি হয়ে আসতে বলে। এতে সে খুশি হয়ে যায়। তখন তার বন্ধু গুচেন তাকে কল করে বলে, তোমার কাজ হয়ে গেছে। তখন পেছন থেকে ব্লাস্টের আওয়াজ হয়। যেই বোটের মধ্যে জেজিয়া বসেছিল সেটাই আগুন লেগে যায়, যার ফলে সে মারা যায়। যা দেখে ইয়ান প্রচণ্ড আপসেট হয় এবং ওখান থেকে চলে যায়। আর আমরা দেখি ইয়ানের বাবা মা অনেকদিন আগেই মারা গেছে, আর জেজিয়া আনসি কোম্পানির মালিক হয়, যেই কোম্পানির কারণেই ইয়ানের বাবা মা সুসাইড করেছে। এর কারণ জানতে ইয়ান ইনভেস্টিগেট করছে। এরপর 4 বছর পার হয়ে যায়। একটি প্রেস কনফারেন্স দেখানো হয়, যেখানে ইয়ান বলে, আমি 4 বছর ধরে আনসি কোম্পানির জেনারেল ডিরেক্টরের কাজ সামলাচ্ছি। আমার মনে হয় এবার আমার জেনারেল ডিরেক্টর হয়ে যাওয়া উচিত। কিন্তু শেয়ার হোল্ডাররা বলে, আমরা আপনার কাজের যোগ্যতা দেখেছি, কিন্তু আপনি বলছেন আপনি জেনারেল ডিরেক্টরের কাজ সামলাচ্ছেন, তাহলে আপনার আবার জেনারেল ডিরেক্টর হওয়ার কি দরকার? এখন তো আপনার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। ইয়ান সবাইকে বলে, আমার কাছে সবচেয়ে বেশি শেয়ার আছে। মিস্টার ওয়াং তার সমস্ত শেয়ার তার নামে করে দিয়েছে। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার ওয়াং তার শেয়ার ইয়ানকে দিতে চায়নি, কিন্তু ইয়ান তাকে ব্ল্যাকমেল করেছিল। আসলে লোকটির তার সেক্রেটারির সাথে অ্যাফেয়ার চলছিল, আর ইয়ান তাকে ধমকি দেয় যে সে যদি তার নামে শেয়ার না করে তাহলে সে তার ওয়াইফকে তার অ্যাফেয়ারের কথা বলে দিবে, যেটা শুনে মিস্টার ওয়াং ভয়েই সমস্ত শেয়ার তার নামে করে দেয়। বর্তমানে শেয়ারের কথা শুনে সবাই তো শকড হয়ে যায়। আর তখন ওখানে জিন অর্থাৎ জেজিয়া ছোট বোন আসে আর বলে, আমি ইয়ানের বিরুদ্ধে আছি। আমি চাই না ইয়ান জেনারেল ডিরেক্টর হোক, কারণ আমার দাদার ডেড বডি এখনও পাওয়া যায়নি। ইয়ান বলে, তার হাজবেন্ডের মারা যাওয়া 4 বছর হয়ে গেল, তাই আজ থেকে সে তাকে অফিসিয়ালি মৃত বলে ঘোষণা করে দিচ্ছে এবং নিজেকে অফিসিয়ালি ডিরেক্টর হিসেবে ঘোষিত করে। সবাই তার বিরুদ্ধে কথা বলতে লাগে যে জেজিয়ার মৃত্যুতে আবার ইয়ানের হাত নেই তো। মিডিয়ার লোকজন তার এতটাই ক্লোজ চলে আসে যে গুচেন ইয়ানকে নিয়ে যেতে লাগে। তখন আমরা দেখি সামনে থেকে একজন আসে, যে অন্য কেউ নয় বরং হলো জেজিয়া। ইয়ান তাকে দেখে খুবই শকড হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাচ্ছিল, যাকে জেজিয়া ধরে নেয়। ইয়ান তাকে ভালো করে দেখে চিনতে পারে যে এটা আসলে জেজিয়া নয়, বরং তার যমজ ভাই জিয়ান, যে বিদেশে থাকতো। জিন তাকে দেখে খুশি হয়ে যায়। জিয়ান রিপোর্টারদের এখান থেকে যেতে বলে। ইয়ান তাকে ওয়েলকাম করে, তো সে বলে, তোমার ওয়েলকামের আমার দরকার নেই। তুমি এত বছর ধরে আমার কোম্পানি সামলিয়েছ, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু আমি জানি তুমি এগুলো আমার দাদার শেয়ার পাওয়ার জন্য করেছো, কারণ ওর মৃত্যুর পর সমস্ত শেয়ার তুমিই পেতে। কিন্তু তুমি এটা জানো না যে দাদার অর্ধেক শেয়ার আমার, আর আমি এখানে চলে এসেছি, তাই আমার দাদার জায়গা আমিই নিব। এটা বলে সে তাকে লিলি ফুলের বুকে দেয়। এতে করে ইয়ান কিছুটা দূরে সরে যায়, কারণ তার লিলিতে অ্যালার্জি ছিল। আর জিয়ান জিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। নিজের অফিসে এসে ইয়ান ভাবে কিছু তো একটা ভুল হচ্ছেই। হঠাৎ করে জিয়ান এখানে কেন আসবে? সে গুচেনকে কল করে বলে জিয়ানের ওপরে ইনভেস্টিগেট করতে। তখন কেউ তার রুমের মধ্যে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। এতে করে সে অজ্ঞান হয়ে যায়। তখন সামনে থেকে জিয়ান আসে, যে তাকে নিয়ে যায়। ইয়ান ঘুমের মধ্যে অতীতের কিছু সিন দেখতে পায়, যখন জেজিয়া তাকে বলেছিল, যদি কখনো আমি গায়েব হয়ে যাই বা মারা যাই তাহলে তুমি এমন রিয়াক্ট করবে যেন তুমি এই ব্যাপারে কিচ্ছু জানো না। আর তারপরেই জেজিয়া মারা যায়। বর্তমানে ইয়ানের ঘুম ভাঙলে সে বুঝতে পারে বাথরুমে কেউ আছে। সে হিল নিয়ে তাকে মারার জন্য যায়, তো জিয়ান বেরিয়ে এসে তাকে ধরে নেয় আর বলে, আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমার উপরে ব্যাক অ্যাটাক করছো। সে বলে, যে আমাকে দেওয়ালে আটকিয়ে রাখে আমি কখনোই তাকে থ্যাংক ইউ বলতে পারি না,
যা শুনে জিয়ান হাসে। সে বলে, তুমি কি চাও? সে বলে, আমি আংশিক রূপ ফিরে পেতে চাই। যেই সব কিছু আমার দাদার তা আমি নিয়ে নেব। এবং সে ইয়ানকে একটি ফাইল দেয় আর বলে, এটাতে ফ্লাইটের টিকিট আছে, তুমি বিদেশে ফিরে যাও, আর প্রতি বছর কোম্পানির যা প্রফিট হবে তার কিছু পার্সেন্ট আমি তোমাকে পাঠিয়ে দেব। এতে করে তোমার কাজ করারও প্রয়োজন হবে না। ইয়ান বলে, এটা আমার হাজবেন্ডের কোম্পানি, আমি এটা ছেড়ে কোথাও যাব না। সে বলে, অফিসে কেউ গ্যাস লিক করে তোমাকে মারার চেষ্টা করেছে, তারপরও তুমি ভয় পাচ্ছ না কেন? সে বলে, আমার সাথে যা কিছু হচ্ছে তার জন্য তোমাকে ভাবতে হবে না, বলে ওখান থেকে চলে যায়। পরের দিন ইয়ান আবার বাকি শেয়ার হোল্ডারদের কাছে যায় এবং তাদের কোনো না কোনো অ্যাফেয়ারের ব্যাপারে প্রমাণ দিয়ে বলে, যদি তোমরা আমার নামে তোমাদের শেয়ার না করে দাও তাহলে আমি তোমাদের বিরুদ্ধে এভিডেন্স পাবলিক করে দেব। এতে সবাই ভয়ে তার নামে শেয়ার ট্রান্সফার করে দেয়। সবাই ওখান থেকে চলে যাওয়ার পর ওখানে জিয়ান আসে আর বলে, তুমি আমার অফারের অ্যাকসেপ্ট করছো না কেন? সে বলে, এটা আমার হাজবেন্ডের কোম্পানি আর আমি এইভাবে কোম্পানি ছেড়ে যেতে পারি না। জিয়ান বলে, এখানে তোমার জানের রিস্ক আছে, তোমার এখানে থাকা উচিত না, আমি তোমার ভালোর জন্যই এগুলো করছি। সে তার খুব ক্লোজ এসে বলে, তুমি কেন চাও যে আমি এখান থেকে চলে যাই? সে বলে, আমি একজন ভালো মানুষ যে তোমার ভালো চাইছে, যদিও এটা বিশ্বাস করার মতন নয় যে পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে। ইয়ান তার আরও ক্লোজ চলে আসে আর বলে, তোমার পারফিউম একদম জেজিয়ার মতো। সে বলে, ওই আমাকে এটা দিয়েছিল। সে তার থেকে দূরে সরে গিয়ে বলে, এই পারফিউম ইউজ করা বন্ধ করে দাও, বলে ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে জেজিয়ার কথা সে ভাবে যে একদিন জেজিয়া নেচারের ফটো তুলছিল, তখন ওখানেই তার সাথে ইয়ানের প্রথম দেখা হয়। ইয়ান তাকে খেতে একটি ড্রিঙ্ক দেয় যেটা তার পছন্দ হয়নি। এখান থেকেই এদের সম্পর্ক শুরু হয়। বর্তমানে ইয়ান জিয়ানকে ডেকে পাঠায় এবং কিছু ভেবে তাকে সেই ড্রিঙ্কটাই অফার করে। জিয়ান ওটা খায় না। ইয়ান বলে, জেজিয়াও এই ড্রিঙ্কটা পছন্দ করতো না। জিয়ান বলে, মানুষের আলাদা আলাদা টেস্ট থাকতে পারে, এবং ওয়াটার নিয়ে বলে, আমাকে বারবার টেস্ট করা বন্ধ করো, আমি জিয়ান, জেজিয়া নয়। ইয়ান তাকে বলে, তুমি চাও আমি সেফ থাকি, তাই তুমি আমাকে বিদেশে যেতে বলছো, যেটা আমি করব না, তাই আমি তোমাকে আমার বডিগার্ড হওয়ার অফার করছি, এতে করে তুমি আমাকে সেফ রাখতে পারবে। এতে জিয়ান রাজি হয়ে যায়। এরপর সে বাড়িতে এসে নিজের কিছু কাজ করছিল, তখন সে ভিডিও কলে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে, যে বলে, আমরা ইয়ানের পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিয়েছি যাতে তুমি ইয়ানের ওপরে নজর রাখতে পারো। এটা সেই তার সেফটির জন্যই করছিল। অন্যদিকে ইয়ানকে দেখা যায় যে চুপচাপ কোম্পানিতে আসে। তার হেল্প করতে গুচেন এসেছিল। সে সিকিউরিটি গার্ডকে এটা ওটা কথা বলে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। এদিকে ইয়ান অডিট রুমে এসে ফাইল দেখছিল, তখন এদিকে জিয়ান জানতে পেরে যায় যে ইয়ান কোম্পানিতে ঢুকেছে। এদিকে সিকিউরিটি গার্ড গুচেনকে বলে, ভেতরে কিছু গন্ডগোল হচ্ছে, আমি চেক করে আসছি, বলে সে ভিতরে চলে যায়। ইয়ান ওখানে কারো আসার শব্দ শুনে ভয় পেয়ে লুকানোর চেষ্টা করে, তখন পিছন থেকে জিয়ান তাকে ভেতরে টেনে নেয়। জিয়ানের এই স্টাইল দেখে জেজিয়ার কথা মনে পড়ে যায়, কারণ জেজিয়া একবার তাকে এইভাবেই বাঁচিয়েছিল। জিয়ান বলে, তুমি এত রাতে এখানে কি করছো? সে বলে, আমি এমনি ঘুরতে ঘুরতে এখানে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? সে বলে, চুপচাপ আমার কিস আমাকে ফেরত দিয়ে দাও, যেটা তুমি আমার কাছ থেকে চুরি করে এখানে এসেছো। সে তাকে কিস দিয়ে দেয়। এরপর দুজনা বাইরে গিয়ে কথা বলতে লাগে। জিয়ান বলে, তুমি আমাকে তোমার বডিগার্ড বানিয়েছো, তাহলে তোমার উচিত ছিল কোথাও যাওয়ার আগে আমাকে বলে আসা। সে বলে, নেক্সট টাইম আমি অবশ্যই তোমাকে বলে আসব। সে বলে, তাছাড়া তুমি যেই রিপোর্টটা চুরি করেছো সেটা ফেক, আমি এটা জানি, কারণ 4 বছর আগে আমার দাদা আসল রিপোর্ট ওখান থেকে সরিয়ে দিয়েছিল। সে বলে, ওই রিপোর্ট কি তোমার কাছে আছে? সে বলে, না, মনে হয় এতে গুচেনের হাত আছে। সে বলে, না, ও এটা করতেই পারে না, আমার মনে হয় তুমি ভালো ছেলে, তাই বডিগার্ড তুমি আমার সাথে চলো, বলে তাকে বারে নিয়ে আনে, যেখানে একটা ওয়েটার জিয়ানকে চুপ করে ট্যাবলেট দেয়। জিয়ান ইয়ানকে বলে, তুমি আমাকে টেস্ট করছো তাই না, কারণ জেজিয়ার অ্যালকোহলে অ্যালার্জি ছিল। বলতে বলতে সে চুপ করে ওই ট্যাবলেটটা অ্যালকোহলে দিয়ে দেয় এবং ওই অ্যালকোহলটা ওর সামনে খেয়ে নেয়। এতে ইয়ান শকড হয়ে যায়, কারণ জিয়ানের ওপর অ্যালকোহলের কোনো রিয়াকশনই হলো না। এরপর ইয়ান অনেক করে ড্রিঙ্ক করতে লাগে। জিয়ান তাকে থামানোর চেষ্টা করে। ইয়ান বলে, না, আমি যখন ড্রিঙ্ক করি তখন আমার জেজিয়ার কথা মনে পড়ে যায়, তাই আমাকে থামিও না।
এরপর জিয়ান তাকে বাড়িতে ছাড়তে যায়, বাট ইয়ান তাকে ছাড়ছিল না। তো জিয়ান নিজেকে তার থেকে ছাড়াই এবং যেতে লাগে। ইয়ান তাকে ব্যাগ হাঁক করে বলে, জেজিয়া তুমি ফিরে এসেছো। সে বলে, আমি জানি তুমি ড্রাঙ্ক নেই, তাই নাটক করো না। সে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি তুমি জেজিয়া, তাই নাটক করো না। জিয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে প্রমাণ করে দেব, বলে নিজের জামা খুলতে লাগে। এতে ইয়ান তাকে এখান থেকে যেতে বলে। জিয়ান ওখান থেকে চলে যায়। পরের দিন ইয়ান একটি জায়গায় এসেছিল এবং জেজিয়ারকে খুব মনে করছিল যে তারা দুজনা একসাথে কত হ্যাপি ছিল। তখন আমরা জিয়ানকেও দেখি যে অতীতের কথা মনে করছিল, যে তার মৃত্যু হয়েছিল না, তখন তার উপরে কেউ অ্যাটাক করেছিল, তাই সে সবার সামনে মৃত হওয়ার অ্যাক্টিং করছিল যাতে সে খুনিকে ধরতে পারে। অর্থাৎ এটা জিয়ান না, বরং আসল জেজিয়া। এরপর জিয়ান ইয়ানকে কফি বানিয়ে দেয়। ইয়ান বলে, যদি তুমি জেজিয়া হতে তাহলে ওই ফাইলগুলো কোথায় লুকাতে? সে বলে, এটা তো তুমি ভালো করে জানবে, কারণ তুমি ওর সবচেয়ে বেশি ক্লোজ ছিলে। সে বলে, আমি জানি না। সে বলে, হতে পারে ওই ফাইলগুলো ওখানে আছে যেখানে তোমরা দুজনে প্রথমবার দেখা করেছিলে। এরপর ইয়ান এবং জিয়ান জেজিয়ার মায়ের বাড়িতে আসে। জিন ইয়ানকে দেখে রেগে যায় যে তুমি এখানে কেন এসেছো। জেজিয়ার মা তাকে চুপ করিয়ে দেয়। জিন বলে, আমার দাদার মৃত্যুর জন্য এই মেয়েটাই দায়ী, তাই এ সব শেয়ার নিজের নামে করে নিয়েছে আর আমাদের কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। তখন ওখানে জিয়ান আসে, যে জিনের জন্য কেক নিয়ে এসেছিল, যেটা পেয়ে জিন খুশি খুশি ওখান থেকে চলে যায়। জেজিয়ার মা ইয়ানের কাছে ক্ষমা চাই জিনের এরকম ব্যবহারের জন্য। তারপর বলে, আমি জানি তোমার কোম্পানিতে কাজের জন্য খুব পরিশ্রম হচ্ছে, তবুও বেশি চিন্তা করো না, যতটা পারছো ততটাই কাজ করো। যদিও তুমি আমার ডটার ইন ল ছিলে, তবুও জেজিয়া মারা যাওয়ার 4 বছর হয়ে গেল, তাই আমার মনে হয় তোমার আবার কাউকে ডেট করা উচিত। যা শুনে জিয়ান তো রেগে যায় আর বলে যে এ এখন ডেট করতে পারবে না, কারণ ওকে এখন কোম্পানি সামলাতে আমাকে সাহায্য করতে হবে। মা বলে, তবুও ও এখনও ইয়ং, তাই ওর নিজের জন্য আবারও লাইফ পার্টনার খুঁজে নেওয়া উচিত। জিয়ান রেগে যায় আর ইয়ানকে বলে, তুমি তো জেজিয়ার রুম দেখতে চাইছিলে তাই না, তাহলে চলো। এরপর এরা জেজিয়ার রুমে আসে। ইয়ানের আবার অতীতের কথা মনে পড়ে যায়। তারপর সে জিয়ানকে বলে, তুমিও কি তোমার দাদার মতন সব কিছু সঠিক জায়গাতে রাখতে পছন্দ করো? সে বলে, তুমি সবসময়তে এই ধরনের কোশ্চেন কেন করো? সে বলে, কারণ তোমার দাদাকে বোঝা বেশ মুশকিল ছিল। জিয়ান বলে, হতে পারে দাদা ওই জায়গায় ফাইলগুলো লুকিয়েছে যেখানে তোমাদের দুজনের স্পেশাল মোমেন্ট ছিল, বা হতেই পারে ওই জায়গা যেখানে তোমরা প্রথমবার কিস করেছিলে। এতে করে ইয়ান মনে করে যে জিয়া তার একদম সামনে আছে আর সে তাদের প্রথম কিসের কথা মনে করে। এদিকে গুচেন একটি লোককে একটি ফাইল দেয় আর তাকে এখান থেকে যেতে বলে। তারপর আসার সময় ইয়ানকে দেখতে পায়। ইয়ান বলে, তুমি এখানে? সে বলে, আমি জিনের সাথে দেখা করতে এসেছি। এরপর ইয়ান ওখান থেকে চলে যায়। তারপর সে ওই ট্রির কাছে আসে যেখানে সে এবং জেজিয়া প্রথমবার দেখা করেছিল। সে অতীতের কথাগুলো ভাবছিল, যাকে ফলো করে জিয়ানও ওখানে আসে আর দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। ইয়ানের মনে পড়ে যায় জেজিয়া এই ট্রির নিচে একটি বাক্স লুকিয়ে রেখেছিল। সে ওই জায়গাটা খুঁড়ে বাক্সটি বার করে, যেটাই লক লাগানো ছিল। সে জেজিয়ার ফোনের কথা মনে করে যে জেজিয়া সব জায়গাতে ইয়ানের নামের পাসওয়ার্ড লাগিয়ে রাখত, তাই সে বর্তমানে তার নামের পাসওয়ার্ডটি লাগায়। এতে করে বাক্সটির লক খুলে যায়, যার ভেতরে একটি লেটার ছিল। লেটার দেখে সে ইমোশনাল হয়। সেই বাক্স নিয়ে ওখান থেকে চলে যায়। সে যখন গ্যারেজে ছিল তখন দুজন লোক তাকে ফলো করে। এতে সে ভয় পেয়ে যায় এবং জিয়ানকে কল করে ডাকে, বাট লোকগুলো তার খুব কাছে চলে আসে। সে তাদের উপরে পেপার স্প্রে করে নিজেকে বাঁচানোর জন্য। তখন ওখানে জিয়ান চলে আসে, যে ইয়ানকে বাঁচায়, আর এই চক্করে তার চোটও লাগে। ইয়ান তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। জিয়ান এখন অজ্ঞান ছিল। নার্স ইয়ানকে বলে তার লিপসে জল দিতে, তো সে ওটাই করছিল। তখন জিয়ান বারে বারে ইয়ানের নাম নিচ্ছিল। এতে ইয়ান কনফিউজ হয় যে এ তো জেজিয়া নয়, তাহলে আমার নাম কেন করছে। তারপর সে বাইরে আসে আর একটি ডক্টরকে কল করে বলে, আমি কিছু টেস্ট করাবো। পরের দিন ইয়ান জিয়ানের রুমে আসে, তো সে ড্রেস চেঞ্জ করছিল। ইয়ান খুব লজ্জিত হয়। জিয়ান তাকে বাইরে যেতে বলে। কিছুক্ষণ পর ইয়ান জিয়ানকে জেজিয়ার লেটার দেখায়, যেখানে লেখা ছিল তাদের কোম্পানিতে কেউ ফ্রড করছে। তার সন্দেহ ছিল মিস্টার ওয়াংয়ের ওপর, তাই সে লেজার লুকিয়ে রেখেছিল। ইয়ান বলে, আমাদের খুব তাড়াতাড়ি লেজারটা খুঁজে সাবমিট করতে হবে,
কারণ আমার মনে হয় যে জিয়ার মৃত্যুর সাথে ওই লেজারের কোনো কানেকশন আছে। এতে জিয়ান তাকে দেখতে লাগে। এরপর সে তার ওই অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ইয়ানের আমার উপরে সন্দেহ হচ্ছে, তাই আমাদের কিছু করতে হবে বলে কল কাট করে কাজ করতে লাগে। তখন ওখানে ইয়ান চলে আসে। তো সে ল্যাপটপ অফ করে তার দিকে তাকিয়ে স্মাইল করতে লাগে। ইয়ান তাকে বলে, তোমার ফেক স্মাইল করার কোনো দরকার নেই। জিয়ান ভাবে ইয়ান তাকে এই কথাগুলো আগেও বলতো। পরের দিন ইয়ান ওখানে আসে আর জিয়ানকে বলে, নাটক করতে হবে না, আমি জানি তুমি ঘুমাওনি, এবার উঠে বসো আর রেডি হয়ে নাও, আমাদেরকে বাইরে যেতে হবে, তুমি এখন আমার সাথে কোথাও যাবে। এরপর জিয়ান ড্রেস পরে বাইরে আসে। তো তাকে দেখতে একদম জেজিয়ার মতন লাগছিল। ইয়ান তাকে দেখতে লাগে। জিয়ান বলে, এই ড্রেসটা আমাকে শ্যুট করছে। সে বলে, অবশ্যই, কারণ এটা জেজিয়ার ড্রেস। এটা বলে সে তাকে টাচ করে। তো সে বলে, আমি জানি তোমার জেজিয়ার কথা মনে পড়ছে, তাই তুমি এরকম করছো, কিন্তু সে আমি না, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। ইয়ান বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমরা দেখি ডিএনএ রিপোর্ট দেখে সে স্মাইল করছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়ান ওই রিপোর্টটি চেঞ্জ করে দিয়েছিল যাতে বোঝা যায় যে তারা দুই ভাই যমজ। কিন্তু এখানে আরেকটি টুইস্ট সামনে আসে। আসলে ইয়ান জিয়ানের চুল টেস্ট করতে দিয়েছিলই না, বরং সে তার পেন্টিং ব্রাশে চুল দিয়েছিল। কিন্তু তারপরও রিপোর্টে এটাই এলো যে তারা দুই ভাই যমজ। এতে সে বুঝে যায় যে তার সামনে থাকা ব্যক্তিটি আসলেই জেজিয়া। এরপর দুজনা জেজিয়ার মায়ের বাড়িতে আসে। ইয়ান তাকে এখানে থাকতে বলে ভিতরে যায়, যাকে দেখে জিন আবারও রেগে যায় যে তুমি বারবার এখানে কেন আসো, তোমার জন্য আমার দাদা মারা গেছে, কিন্তু তুমি তবুও আমাদের একা ছাড়ছ না। সে বলে, চিন্তা করো না, আমি তোমার মায়ের সাথে দেখা করেই এখান থেকে চলে যাব। এরপর সে তার মায়ের কাছে এলে মা বলে, এখন আমার ছেলে কেমন আছে? সে বলে ও এখন সুস্থ আছে এবং তাকে সরি করে, কারণ তার জন্যই জিয়ান হার্ট হয়েছিল। মা বলে, এতে তোমার কোনো দোষ নেই, যে এই অন্যায় করেছে আমরা তাকে কঠোর শাস্তি দেব। আর জিয়ানকে বলো ও যেন আবারও এই বাড়িতে চলে আসে, যাতে ও কমফোর্টেবল থাকতে পারে। সে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওর খুব ভালোভাবে খেয়াল রাখবো। এদিকে জিন চুপ করে গাড়ির ভিতরে দেখছিল। পেছন থেকে জিয়ান এলে সে বলতে লাগে, জেজিয়া তো মরে গেছে, তাহলে এটা কে? সে বলে, আমি জিয়ান, কেন তুমি বারে বারে আমাকে ডিস্টার্ব করছো? সে বলে, তোমাকে দেখতে একদম জেজিয়ার মতন লাগছে, তাই আমার এরকম মনে হয়েছিল। তখন ওখানে ইয়ান আসে আর দুই ভাই বোনের লড়াই থামায় এবং জিয়ানকে নিয়ে চলে যায়। গাড়িতে ইয়ান বলে, আমার জেজিয়ার ওপরে খুব রাগ হয়েছে, ও অনেক দিন ধরে আমার স্বপ্নতে আসেনি, আমার মনে হয় ও অন্য পৃথিবীতে অন্য মেয়ে পেয়ে গেছে, তাই ওর এখন আমার আর প্রয়োজন নেই। এবং সে জিয়ানকে বলে, আজ আমি তোমাকে ছুটি দিচ্ছি, তোমার কাজে আসার দরকার নেই, কারণ আজকে আমি কোথাও যাব। সে বলে, তুমি কোথায় যাবে? সে বলে, আমি ডেটে যাব, এখন তো জেজিয়ার ফিরে আসবে না, তাই আমি নিজের লাইফে মুভ অন করতে চাই। এরপর সে রেডি হয়ে পৌঁছায় এবং নিজের জ্যাকেট খুলে দিল। জিয়ান বলে, জ্যাকেট পরে যাও। সে বলে, না আমি জ্যাকেট পরবো না, বলে সে ভেতরে চলে যাচ্ছিল। তো জিয়ানও তার পেছনে যায় এবং তাকে কোট পরিয়ে দেয়, যেটা ইয়ান খুলে দেয় আর বলে, আমার যদি ঠান্ডা লাগে তাহলে আমার যে ডেট থাকবে সে আমাকে তার কোট পরিয়ে দিবে। সে বলে, তোমার মুখে এরকম কথা মানায় না। সে বলে, আজ তোমার ছুটি, তাই তুমি বাড়িতে চলে যাও, বলে ভিতরে চলে যায়, যেখানে গুচেন তার জন্য ওয়েট করছিল। পেছন থেকে জেজিয়া এটা দেখে রেগে গিয়ে ভাবে, ইয়ান কেন গুচেনের সাথে ডেটে এসেছে। এদিকে এরা একটি পেন্টিং দেখছিল আর এই বিষয়ে কথা বলছিল। গুচেনের পেন্টিংয়ের ব্যাপারে এতটা নলেজ নেই। ইয়ান মনে মনে ভাবে, তার এবং জেজিয়ার পেন্টিংয়ের ব্যাপারে আলোচনা করতে খুব ভালো লাগতো। বর্তমানে গুচেন দেখে ইয়ানের ঠান্ডা লাগছে, তাই সে নিজের কোট খুলে তাকে পরিয়ে দেয়, যেগুলো দূর থেকে জেজিয়া দেখে খুবই রেগে যায়। এরপর ইয়ান ওয়াশরুমে আসে, তো ওদিকে গুচেন বসেছিল। তখন তার কাছে জিনের কল আসে, যে বলে, মা আমাকে মিউজিয়ামে পাঠাচ্ছে, উনি কিছু আর্ট সিলেক্ট করতে চান, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু গুচেন তো অলরেডি মিউজিয়ামেই ছিল, তাই সে তাকে এখানে আসতে বারণ করে এবং কল কাট করে দেয়। এদিকে ইয়ান ওয়াশরুম থেকে বেরোতেই জেজিয়া তার সামনে চলে আসে আর বলে, তোমার গুচেনের সাথে যাওয়ার কি দরকার ছিল? তুমি তো আমার সাথেও আসতে পারতে। সে বলে, আজ তোমার ছুটি ছিল, তাছাড়া তুমি আমার বডিগার্ড হও, আমি তোমার সাথে কেন ডেটে যাব, বলে চলে যাচ্ছিল। তো সে তাকে আটকায়। ইয়ান বলে, সবসময় জেজিয়াই আমাকে এইভাবে আটকাতো, তাই এটা তোমাকে স্যুট করছে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়।
এরপর গুচেন তাকে ট্যারিসে নিয়ে আনে আর বলে, আনসি কোম্পানিতে আমি যখন প্রথমবার জয়েন করেছিলাম তখন আমার কাজ মিউজিয়াম সামলানোই ছিল। এইভাবে এরা কথা বলছিল, তখন ইয়ানের কাছে বারবার জেজিয়ার কল আসে, যেটা সে কাট করে দেয়। এদিকে জেজিয়া তাদের খুঁজছিল, তখন সামনে থেকে জিন চলে আসে আর বলে, আমি কখন থেকে গুচেনকে কল করছি, বাট ও আমার কল রিসিভ করছে না। আর আজকে আমার সাথে ও মিউজিয়ামেও এলো না, কিন্তু ইয়ানের সাথে কেন এলো? সে বলে, গুচেন ভালো ছেলে না, তুমি কতদিন ওকে পছন্দ করবে, তুমি বরং নিজের লাইফে মুভ অন করে যাও বলে তার কিছু ফটো তুলে দেয় এবং ফোন দিয়ে ওখান থেকে কেটে পড়ে। এদিকে গুচেন ইয়ানকে আরও ওপরে নিয়ে আসে, যেখান থেকে পুরো সিটিটা দেখা যায়, আর বলে, আমি মাঝে সাঝেই এখানে আসতাম আর সানরাইজ দেখতাম, আজ বরং আমরা দুজনা মিলে সানরাইজ দেখার জন্য ওয়েট করি। এইভাবে কথা বলতে বলতে ইয়ান বলে যে, যেই দিন জেজিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন তুমি আমাকে কল করে বলেছিলে জেজিয়া বিপদের মধ্যে আছে, তারপর ওর সাথে এরকম হলো। সে বলে, আমি জানতাম না যে ওই অ্যাক্সিডেন্টটা সত্যি সত্যি হতে যাবে। সে বলে, আমি যে করেই হোক না কেন আমি খুঁজে বার করেই ছাড়বো ওই অ্যাক্সিডেন্টের পিছনে কে ছিল। সে বলে, এতে আমিও তোমাকে সাহায্য করতে চাই, বাট বুঝতে পারছি না কি করব। সে বলে, কোনো ব্যাপার না, আমরা সারা জীবনই বন্ধু থাকবো। এটা বলে সে তার টাই ঠিক করে দেয়, যেটা দূর থেকে জেজিয়া দেখছিল, এবং তার খুব খারাপ লাগে কারণ সে জানতো না যে ইয়ান এবং গুচেন আসলে এতটা ক্লোজ। এরপর গুচেন ইয়ানকে বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। সে বলে, আমি আমার ড্রাইভারের সাথে এসেছি, ও মনে হয় বাথরুমে গেছে, এক্ষুনি চলে আসবে। এটা বলে সে চলে যায়। তাকে যেতে দেখে গুচেন স্মাইল করে আর অতীতের কথা ভাবে যে তারা দুজনা কলেজে একসাথে পড়তো। এদিকে ইয়ান এলে জেজিয়াও চলে আসে আর বলে, তুমি কবে থেকে গুচেনের এত ক্লোজ ছিলে? সে বলে, এতে তোমার কি, আমরা তো কাজের কথা বলছিলাম, তাছাড়া ও আমার ফ্রেন্ড হয়, ও কখনোই আমার ক্ষতি করবে না। সে বলে, তুমি এই বিষয়ে এতটা শিওর কি করে হও, আর তোমরা কি কথা বলছিলে? সে বলে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। যেটা শুনে জেজিয়া রেগে যায়। আসলে ইয়ান চায় জেজিয়া তার সামনে নিজের সত্যিটা কনফেস করুক যে সেই হলো আসল জেজিয়া। বাড়িতে এসে ইয়ান স্নান করে বাইরে এসে দেখে জেজিয়া বাড়িতে কিছু মেয়ে বন্ধুদের নিয়ে এনে ড্রিঙ্ক করছে। তারপর জেজিয়া মেয়েগুলোর সাথে তার ইন্ট্রোডিউস করায়। ইয়ান বুঝে যায় যে জেজিয়া এগুলো ইচ্ছা করে করছে যাতে সে রেগে যায়। ইয়ান বলে, তোমার রিসেন্টলি সার্জারি হয়েছে, তাই তোমার ড্রিঙ্ক করা উচিত না। এতে সে এগ্রি করে। ইয়ানও তাদের সাথে বসে যায়। সব মেয়েরা তাকে ড্রিঙ্ক করতে বলে। ইয়ান বলে, আজ আমার ড্রিঙ্ক করার একদমই মুড নেই। তখন জেজিয়ার কাছে মেসেজ আসে। সে জানতে পারে ইয়ানের ফোন ট্র্যাক করা হয়েছে। এতে সে সব মেয়েদেরকে এখান থেকে যেতে বলে। তারা ওখান থেকে চলে গেলে ইয়ান কিছু বলতে যাচ্ছিল কি জেজিয়া তাকে চুপ করিয়ে দেয় এবং নিজের ফোনে লিখে জানায় যে তোমার ফোন ট্র্যাক করা হয়েছে, যেই সিগন্যালটা গুচেনের বাড়ি থেকে আসছে। তারপর দুজনা নাটক করতে লাগে। জেজিয়া বলে, তোমার গুচেনের এত ক্লোজ হওয়াটা উচিত না। সে বলে, ও আমার খুব ভালো বন্ধু, তাই ও কখনোই আমাকে হার্ট করবে না। জেজিয়া বলে, তোমার ওর উপরে এতটা ট্রাস্ট করা উচিত না। সে বলে, তাহলে আমার তোমার উপরে ট্রাস্ট করা উচিত? সে বলে, গুচেনও কি তোমাকে নিজের বন্ধু মনে করে আর ও কি তোমার কেয়ার করে? সে বলে, তুমি তো আমার একদম কেয়ার করো না। সে বলে, ওই দিন যখন তোমাকে পয়জন দেওয়া হয়েছিল সেই দিন বাইরে গুচেন ছিল, যে কথাগুলো গুচেন ল্যাপটপে হেডফোন লাগিয়ে শুনছিল। আর এদিকে ঝগড়া করতে করতে জেজিয়া ইয়ানের ফোনটা জলে ফেলে দেয়। এতে করে কানেকশন কেটে যায়। তারপর জেজিয়া বলে, আমি বলেছিলাম না গুচেন বিশ্বাসের যোগ্য না, ও তোমাকে ধোকা দিচ্ছে। এতে সে একটু আপসেট হয়। কথায় কথায় জেজিয়া জানতে পারে ইয়ানের রাতে ঘুম হয় না, তাই সে স্লিপিং পিল খায়। এতে করে তার সবসময় মাথায় ব্যথাও হয়। এটা শুনে জেজিয়া আপসেট হয়ে যায়। ইয়ান অফিসের মধ্যে বসে ঘুমাচ্ছিল, তখন জেজিয়া তার জন্য মেসেজ করার ভেষজ তেল নিয়ে আসে এবং তার কপালে মালিশ করতে লাগে যাতে তার মাথা ব্যথা ঠিক হয়ে যায়। ইয়ান ঘুমের মধ্যে ওই গাছতলায় চলে আসে যেখানে জেজিয়া ছিল। তাকে দেখেই ইয়ান তাকে হাঁক করে নেয় আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। সে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি, তাই আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবি না বলে তাকে হাঁক করে নেয়। এখানে ইয়ান কাঁদছিল আর স্বপ্ন থেকে বেরিয়ে এসেও সে কাঁদছিল, যা দেখে জেজিয়া তার মাথাতে হাত বুলায়। ইয়ান নিজের চোখ খুলে জেজিয়া তার জন্য টি বানায়। ইয়ান বলে, আমি এখন ঠিক আছি, থ্যাংক ইউ, এখন তুমি এখান থেকে আসতে পারো। আর ইয়ান খুবই রিল্যাক্স ফিল করে। এরপর গুচেন তাকে ডাকে আর তাকে কিছু ফাইল দেয়। এটা বলে যে জেজিয়া মারা যাওয়ার আগে এটা আমাকে দিয়ে গেছিল, এর মধ্যে সমস্ত ফ্রডের ফাইলস আছে,
যা দেখে ইয়ান শকড হয়। তারপর তাকে নিজের পেরেন্টসের কথা বলে। আসলে তার মা এই কোম্পানিতেই জব করত, কিন্তু তখন যে ফাইন্যান্স ম্যানেজার ছিল তার ওয়াইফ কিছু প্রবলেম ক্রিয়েট করেছিল, আর তার সমস্ত দোষ ইয়ানের মায়ের ওপর দিয়ে দেয়। ইয়ানের বাবা আসল দোষীকে খুঁজেও নিয়েছিল, তারপরও উনি জব পায়নি, কারণ তার রেপুটেশন খারাপ হয়ে গেছিল। এই জন্যই মা সুসাইড করে মারা যায়, আর তার কিছুদিনের মধ্যেই বাবাও মারা যায়। এতে করে ইয়ান একা হয়ে যায়। এটা শুনে গুচেন শকড হয় আর বলে, আমি জানতাম না ওই ভদ্রমহিলাটি তোমার মা ছিল। ইয়ান বলে, এই ব্যাপারে আমি কখনোই কাউকে বলিনি, আর জেজিয়া মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি, তাই আমি জেনেই ছাড়বো জেজিয়ার অ্যাক্সিডেন্টের পিছনে কার হাত আছে। পরের সিনে ইয়ান এবং জেজিয়া একসাথে ছিল। ইয়ান বলে, যবে থেকে গুচেন কোম্পানি সামলাচ্ছে তবে থেকে লুনার নামের একটি অ্যাকাউন্টেন্ট কাজ করছে। আমার মনে হয় যে ওই সমস্ত প্রবলেম ক্রিয়েট করছে। তখন জেজিয়া নিজের পকেট থেকে গুচেনের ফোন বার করে আর তাকে ফোনটি ওপেন করতে বলে। সে বলে, আমাদের এইভাবে কাউরির প্রাইভেসি দেখা উচিত না। সে বলে, তুমি সত্যি ওর উপরে এতটা বিশ্বাস করো আর আমার উপরে বিশ্বাস করতে চাও না? এটা শুনে ইয়ান ফোন ওপেন করার জন্য রেডি হয়ে যায়। জেজিয়া তার ল্যাপটপ ইউজ করার জন্য তার খুব ক্লোজ চলে আসে। এতে করে সে খুবই নার্ভাস হয়ে যায়। তারপর আলাদা আলাদা পাসওয়ার্ড ট্রাই করে ফোনটি খোলার জন্য, বাট কিছুতেই খুলে না। জেজিয়া জেলাস হয়ে তার দিকে তাকায়। এদিকে গুচেন নিজের কাছে থাকা সমস্ত ডকুমেন্টস ডিলিট করে দেয় আর কাউকে মেসেজ করে বলে, তুমি আমাকে যা যা করতে বলেছিলে আমি তাই করেছি, কিন্তু এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু করব না। তখন ওই ব্যক্তি তাকে কল করে বলে, মার্জিন আপনাকে আরও কিছু কাজ দিবে। সে বলে, তুমি যদি মার্জিন না হও তাহলে তুমি কার জন্য কাজ করছো? এদিকে জেজিয়া বলে, তুমি তো গুচেনের নাম, বার্থডেট, কলেজ আইডি সব ইউজ করে নিলে, তুমি তো ওর ব্যাপারে ভালো মতোই জানো। সে বলে, আমরা দুজনা কলেজে একসাথে পড়েছি, তাই ওকে আমি ভালো করেই চিনি। জেজিয়া বলে, তবুও তুমি ওর ফোন খুলতে পারছো না। এটা বলে একটা ডিভাইস লাগিয়ে ইজিলি ফোনের লক খুলে দেয়। সে বলে, তুমি যখন জানো তখন তোমার আগেই এটা ইউজ করা উচিত ছিল। সে বলে, যদি আমি ওপেন করতাম তাহলে আমি কি করে জানতাম যে তুমি তোমার হাজবেন্ড ছাড়াও অন্য কোনো পুরুষকে এত ভালোভাবে জানো? এতে সে রাগ করে। এরপর তারা গুচেনের ফোন থেকেই তার উপর নজর রাখে, যেখানে গুচেন কোথাও যাচ্ছিল, যেই রাস্তাটা জেজিয়া ভালো মতোই চিনতে পেরে যায়। ইয়ান বলে, তুমি তো এখানে থাকো না, তাহলে এটা চিনলে কি করে? সেই বলে, আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট এখানেই থাকে, তাই আমি এই জায়গাটা চিনি। তখন গুচেন কারোর সাথে পার্সোনাল কথাবার্তা বলছিল, তো ইয়ান ল্যাপটপ অফ করতে যাচ্ছিল, যাকে জেজিয়া থামায়। তখন গুচেনের গাড়ির সামনে কোনো ব্যক্তি আসে। তখনই কোনো প্রবলেমের জন্য ভিডিও ওখানেই স্টপ হয়ে যায়। এরপর ইয়ান অনেক রাত অবধি কাজ করছিল। জেজিয়া এসে বলে, তুমি এখনো ঘুমাওনি কেন? সে বলে, আমার কিছু কাজ আছে যেটা কমপ্লিট করে আমি শুয়ে পড়ব, তাই তুমি গিয়ে শুয়ে পড়ো। সে যেতে যেতে ঘরে লাইট অফ করে দিয়ে চলে যায়। ইয়ান বলে, আচ্ছা, তো আমি অতীতে যা করতাম তার বদলা নিচ্ছ? আসলে অতীতে যখন ইয়ান ঘুমাতো তখন জেজিয়া কাজ করত। ইয়ান বলে, ল্যাপটপ অফ করে দাও, বাট সে কাজ করা বন্ধ করতো না। এতে সে রেগে গিয়ে লাইট অফ করে দিয়ে শুতে চলে যেত। এদিকে গুচেনকে দেখা যায় যে মার্জিনের সাথে দেখা করতে এসেছে আর বলে, এখন আমার আর তোমার সাথে কোনো কাজ নেই, তাই তুমি অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। সে বলে, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? সে বলে, না, কিন্তু তুমি আরও টাকা কামাতে চাইলে কারোর সামনে এসো না। এরপর মার্জিন ওখান থেকে চলে যায়। তখন গুচেন কাউকে কল করে ডাকে, আসলে সে জেজিয়াকেই দেখা করার জন্য ডাকে। জেজিয়া বলে, তুমি আর চেয়ারপারসন মিলে কি করতে চাইছো? গুচেন বলে, তুমি কি জেজিয়ার মৃত্যুর কারণ ইনভেস্টিগেট করছো? তোমার যা করতে হয় তাই করো, কিন্তু ইয়ানকে থ্রেট করো না, ওকে তুমি ডেঞ্জারে ফেলো না। সে বলে, তোমার ইয়ানের জন্য কোনো চিন্তা নেই, তাই তুমি ওর ফোন ট্র্যাক করেছিলে। সে বলে, এরকম কিছু নাই, ও আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি চাই না ও কোনো প্রবলেমের মধ্যে পড়ুক। সবারই কিছু না কিছু সিক্রেট থাকে, যেরকম জেজিয়ারও কিছু সিক্রেট ছিল, যার কারণে 4 বছর ওকে মরতে হয়েছে। সেই বলে, তুমি জানো না 4 বছর আগে ওর সাথে কি হয়েছিল, তবে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে যে তুমি মার্ডারার নও, কিন্তু এর পেছনে যে আছে আমি তাকে ছাড়বো না। গুচেন বলে, আমি আগে ভাবতাম জেজিয়ার মৃত্যুর পিছনে ইয়ানের হাত আছে, তাই আমি ওকে প্রোটেক্ট করার জন্য সমস্ত কিছু করেছিলাম, কিন্তু আমি জানি ইয়ান কখনোই জেজিয়াকে হার্ট করতে পারে না, তাই এখন মার্ডারার যেই হোক না কেন তাকে ধরতে আমি তোমাকে সাহায্য করব। পরের দিন ইয়ান একটি হোটেলে যায়, কিন্তু ওখানকার ম্যানেজার তাকে ভিতরে যেতে দিচ্ছিল না,
আর তখনই ওখানে জেজিয়া চলে আসে আর বলে ইয়ান আমার সাথে এসেছে বলে চলে যায়। বাট লোকটি তাদের পেছনে পেছনে যায়। এতে করে জেজিয়া তাকে মেরে নিচে ফেলে ওখান থেকে চলে যায়, যেখানে ইয়ান জেজিয়ার সাথে খুবই ফ্লার্ট করছিল। আসলে এরা এখানে নিউ ম্যারিড কাপলের অ্যাক্টিং করছে, কারণ তারা কোম্পানির অ্যাকাউন্টেন্ট লুনারকে খুঁজতে এখানে এসেছে। এরপর এরা একসাথে বসে লুনারকে ধরার প্ল্যানিং করছিল। তখন ওয়েট্রেস তাদেরকে কফি দিয়ে যায়। ইয়ান জেজিয়ার কফিতে চিনি দিতে যাচ্ছিল, বাট জেজিয়া না করে দেয়, এটা বলে যে আমি আমার ফ্লেভার চেঞ্জ করেছি। সে বলে ফ্লেভার চেঞ্জ করাটা ইজি, কিন্তু জীবন থেকে কাউকে ভুলে যাওয়াটা ইজি না। বলে রিংটা খুলে দেয় আর বলতে লাগে আমার রিং হারিয়ে গেছে। এতে করে সবাই তাদেরকে দেখতে লাগে। এরপর দুজনা রুমে যায়। জেজিয়া ম্যানেজারের ওপরে রাগ করে আর বলে আমার ফিয়ন্সের রিং হারিয়ে গেছে, যদি ওটা না পাওয়া যায় তাহলে আমরা আপনাদের হোটেলের ওপরে কেস করে দেব বলে কল কাট করে দেয়। আর ইয়ানকে বলে আমার অ্যাক্টিং কেমন ছিল। সে বলে তুমি অ্যাক্টিংয়ের সবচেয়ে বেস্ট। জেজিয়া বলে যদি সত্যি সত্যি তোমার এই রিং যেটা জেজিয়া তোমাকে দিয়েছে সেটা হারিয়ে যেত তাহলে তুমি কি করতে। সে বলে যখন ওই ব্যক্তি আর নেই তখন আমি এই রিং নিয়েই বা কি করব। যা শুনে জেজিয়া আপসেট হয়ে যায়। পরের দিন দুজনে রিল্যাক্স করছিল এবং গল্প করছিল। ইয়ান একদম শিওর হয়ে গেছে যে এটাই তার জেজিয়া। তো ওদিকে গুচেনের কাছে ইয়ান এবং জেজিয়ার ফটোকেও সেন্ড করে। গুচেন শকড হয়ে ইয়ানকে কল করে বলে তুমি কোথায় আছো। সে বলে আমি জিয়ানের সাথে ভ্যাকেশনে এসেছি। সে বলে আমি তোমাকে বলেছিলাম জিয়ানের থেকে দূরে থাকো, কেউ তোমাদের ফলো করছে আর তোমাদের অ্যাফেয়ারের কথা পাবলিক হয়ে গেলে কোম্পানিতে প্রবলেম হবে। সে বলে ডোন্ট ওয়ারি, আমি সব সামলিয়ে নেব বলে কল কাট করে দুজনা ঘুরতে চলে যায়, যেখানে দুজনা খুবই খুশি ছিল আর কেউ তাদের ফটো ক্লিক করছিল। এরা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন জেজিয়া বলে যদি আমাদের পিকচার সবার সামনে আসে তাহলে তোমার ভয় লাগবে না। সে বলে আমার ভয় লাগবে না, আমার কাছে অনেক বেশি শেয়ার আছে আর শেয়ার হোল্ডারদের শুধু শেয়ার নিয়েই চিন্তা, আর যদি কোনো প্রবলেম আসেও আমি ঠিক সামলিয়ে নেব। জেজিয়া বলে তুমি সব প্রবলেম সবসময় একাই সলভ করো, কিন্তু এইবার আমি তোমাকে সাহায্য করব। এরপর দুজনা জেজিয়ার মায়ের সামনে আসে। মা বলে আমি তোমাদের ওপরে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ইয়ান ক্ষমা চেয়ে বলে আমি সব শেয়ার হোল্ডারদের কাছে ক্ষমা চেয়ে নিব আর এক্সপ্লেন করব যে আমার আর জিয়ানের মধ্যে সেরকম কোনো রিলেশন নেই। জেজিয়া বলে তোমার কারোর সামনে এক্সপ্লেন করার কোনো দরকার নেই, সবার সামনে আমি কথা বলবো। পরের সিনে শেয়ার হোল্ডারদের মিটিংয়ে সবাই ইয়ানকে উল্টাপাল্টা বলতে লাগে যে তার অ্যাফেয়ার তার ব্রাদার ইন লয়ের সাথে চলছে, কিন্তু এখানে জিন ইয়ানকে সাপোর্ট করে যে ইয়ান এবং জিয়ানের মধ্যে সেরকম কিচ্ছু চলছে না। তখন ইয়ান সবাইকে বলে আমি আমার পার্সোনাল বিহেভিয়ারের জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার আর জিয়ানের মধ্যে সেরকম কিচ্ছু নেই। বাট শেয়ার হোল্ডাররা তার কোনো কথাতেই বিশ্বাস করে না আর বলে তোমরা দুজনা এখন ইয়ং, তোমাদের মধ্যে সেরকম কিছু হলে কোনো ব্যাপার না, কিন্তু জিয়ান জেজিয়ার ভাই, তাই ওর সাথে প্রেম করাটা মোটেও খুব একটা সম্মানের নয়। এতে সে খুবই লজ্জিত ফিল করে। গুচেন বলে এই ফটোটা ভালো করে দেখুন, এতে দুজনের জায়গায় অন্য কেউ আছে, কারণ এদের দুজনার ফেস দেখা যাচ্ছে না। জিনও তাদের সাপোর্ট করে, বাট সবাই থেকে চুপ করিয়ে দেয় আর বলে এখন জিয়ান ফিরে এসেছে, টেকনিক্যালি দেখা যায় যে জেজিয়ার পর ওরই সিও হওয়া উচিত, তাই আমরা চাই সিও এর সব কাজ এখন থেকে জিয়ানিস করুক আর ইয়ান সিওর পজিশন থেকে রিজাইন দিয়ে দেখ, যেটা ইয়ানের শুনতে খুব খারাপ লাগে। তখন জিয়ান বলে ওঠে আমি আপনাদের কথাতে সম্মতি দিচ্ছি, আমি এই কোম্পানির সিও হতে চাই। যা শুনে ইয়ান খুবই শকড হয়ে যায়, কারণ তাদের প্ল্যানে এরকম কিচ্ছু ছিল না। তারপর জিয়ান একটি ভিডিও প্লে করে যেখানে অ্যাক্সিডেন্টের পর জেজিয়া সারভাইভ করে গেছিল আর বলে আমার কোম্পানির জন্য চিন্তা হচ্ছে আর ইয়ানের জন্য চিন্তা হচ্ছে, তুমি ইয়ানের খেয়াল রেখো আর কোম্পানিটারও খেয়াল রেখো। ভিডিও শেষ হলে জিয়ান বলে জেজিয়া তার সমস্ত শেয়ার আমার নামে করে দিয়েছে, তাই আমি দাদার কথা মতোই এই কোম্পানির সিও হওয়ার জন্য রেডি আছি। এতে শেয়ার হোল্ডাররা খুশি হয়ে যায়, কিন্তু ইয়ান তো বিশ্বাসই করতে পারছিল না। তখন গুচেন বলে আমিও আপনাদের কিছু দেখাতে চাই বলে একটা ভিডিও দেখায়, যেখানে জেজিয়ার মৃত্যুর পর জিয়ান তার কাছে যায় এবং ওখান থেকে ডকুমেন্টস নিয়ে নেয়, যেটা জেজিয়া জানতো না। গুচেন বলে 4 বছর আগেই জেজিয়া মারা গেছে। এটা শুনে ইয়ান খুবই আপসেট হয়ে যায় এবং কারো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। যেতে যেতে তার এবং জেজিয়ার ভালো ভালো মোমেন্টগুলো মনে করছিল। তার খুব খারাপ লাগে কারণ সে জিয়ানকে জেজিয়া ভেবে তার ক্লোজ চলে এসেছিল
অথচ আসল জেজিয়া তো সত্যি সত্যি মারা গেছে। রাতের বেলায় সে যখন কাঁদছিল তখন জিয়ান ওখানে আসে আর তাকে এইভাবে দেখে শকড হয়। তাই বলে, আমি তোমাকে কিছু বলতে চাই যে আমি হলাম জেজিয়া। 4 বছর আগে অ্যাক্সিডেন্টে কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছিলাম অ্যাক্সিডেন্ট হতে চলেছে, কিন্তু আমি জানতে চাইছিলাম যে এইসবের পিছনে কে আছে। তাই ওই দিন আমি তোমাকে চুপ থাকতে বলেছিলাম আর নিজে ওই বোটে চলে গেছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্ট টাইমের আগেই হয়ে যায়, যার কারণে আমি কোমাতে চলে যাই। আমার চিকিৎসার জন্য আমাকে বিদেশে নিয়ে যাওয়া হয় আর 4 বছর ধরে আমি কোমাতে ছিলাম। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন আমি তোমার কাছে চলে আসি, কিন্তু আমি তোমাকে ডেঞ্জারে ফেলতে চাইনি, তাই তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছি। বাট ইয়ান তার কথা না শুনেই ওখান থেকে চলে যায় আর নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। জিজিয়া তাকে বলে, আমি গুচেনকে আমার সিচুয়েশনের কথা বলেছিলাম, তাই ও আমার হেল্প করার জন্য রেডি হয়ে যায়, কারণ ও তোমার খুবই কেয়ার করে। কিন্তু ইয়ান এখনও তার কথা শুনতে চাইছিল না। জিজিয়া তাকে তার পুরনো মুমেন্টগুলো বলতে লাগে। আমি জানতাম যে তুমি আমার কাছে কোনো রিভেঞ্জের জন্যই এসেছিলে, কিন্তু তোমাকে দেখেই আমার তোমার প্রতি প্রেম হয়ে যায় আর আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই, তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম আর তুমি আমার ফ্যামিলিতে এলে। আমরা একসাথে খুবই হ্যাপি ছিলাম। যার কথাগুলো শুনে ইয়ান কাঁদতে লাগে, কারণ সে বুঝতে পারছে না যে সে কার কথাতে বিশ্বাস করবে। তাই সে দরজা খুলে আর তাকে বলে, তুমি 4 বছর আমার জীবনে মৃত্যু হয়েছিলে আর এখন ফিরে এসে বলছো তুমি বেঁচে আছো। আমার জন্য জেজিয়া মরে গেছে আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাদের রিলেশনশিপের একদমই গুরুত্ব দাওনি। যার এরকম কথাতে জেজিয়ার খুবই খারাপ লাগে। সে তাকে বোঝাতে চেষ্টা করে আর তাকে হাক করে শান্ত করার চেষ্টা করে। এরপর দুজনা একসাথে শুয়েছিল। জেজিয়া বলে, প্রথমে আমার মায়ের ওপরে সন্দেহ হচ্ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম উনি এইসবের মধ্যে নেই, কিন্তু উনি জানেন যে আমার অ্যাক্সিডেন্টের পিছনে কার হাত থাকতে পারে। ইয়ান বলে, ঠিক আছে বলে উল্টো দিকে ঘুরে যায় আর বলে, আমি এখনও অবধি তোমার উপর রেগে আছি, আমি তোমাকে এখনও ক্ষমা করিনি। জেজিয়া স্মাইল করে এবং তাকে হাক করে। এটা একটা রোম্যান্টিক মুহূর্ত ছিল। পরের দিন সকালে ইয়ান নিচে এসে দেখে জেজিয়া তার জন্য খাবার বানিয়ে রেখেছে, যেখানে একটা নোট ছিল যে আমি তোমাকে খুব ভালোবাসি। এটা দেখে সে খুশি হয়ে যায়। তখন ওখানে জেজিয়া আসে, যার হাতে একটি বুকে ছিল, আর বলে, এখন আমি তোমার জীবনে ফিরে এসেছি। যা শুনে ইয়ান তো খুশি হয়ে যায়। অন্যদিকে জিন গুচেনের বাড়িতে আপসেট হয়ে বসেছিল আর বলে, আমার খুব খারাপ লাগছে যে জেজিয়া কত অল্প বয়সেই মারা গেল। ও তো ওর জীবন ঠিকভাবে এনজয় করতেই পারলো না। সে বলে, ঠিক আছে এবার তুমি খাবার খেয়ে নাও। সে বলে, না আমি খাবো না। ইয়ানেরও শেষ আশাটাও চলে গেল। ও নিশ্চয়ই এখন খুবই আপসেট আছে আর ওর এখন আমাকে দরকার। সে বলে, তোমার যখন ইয়ানের জন্য এতটাই চিন্তা হচ্ছে তাহলে তুমি গিয়ে ওর সাথে দেখা করছো না কেন? সে বলে, হ্যাঁ আমার ইয়ানের সাথে দেখা করা উচিত আর ওর জন্য খাবারও নিয়ে যাওয়া উচিত। এরপর সে ইয়ানের সাথে দেখা করতে আসে, সঙ্গে করে ব্রেকফাস্টও নিয়ে এসেছিল। ইয়ান তো নর্মালি ছিল। জিনের মনে হয়েছিল ইয়ান আপসেট থাকবে জেজিয়ার ডেটের কথা শুনে, কিন্তু ইয়ান তো জানতো যে জেজিয়া মরেনি, তাই সে খুব একটা আপসেট হয়নি। তাকে খুশি দেখে জিনেরও খুব ভালো লাগে। ইয়ান বলে, আজ আমি তোমার মায়ের সাথে দেখা করতে যাব। এরপর দুজনা জেজিয়ার মায়ের সাথে দেখা করে। মা ইয়ানকে বলে, কাল জিয়ান তোমার সাথে যা কিছু করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সে বলে, আমি ওর ব্যবহারে একদমই দুঃখী হইনি, আপনি ওর চিন্তা করবেন না। তারপর মাকে বলে, আমাকে চা বানানো আমার মা শিখিয়েছিল। মা বলে, তোমাদের বিয়ে হওয়া এত বছর হয়ে গেল, তুমি কোনোদিন তোমার মায়ের কথা আমাদের সামনে বলনি। সে বলে, আমার মা আনসি কোম্পানিতেই ফাইন্যান্স ডিরেক্টর ছিল। এটা শুনে মা তো খুবই শকড হয়ে যায়। তখন আমরা দেখি বাইরে থেকে মার্জান এদের কথা শুনছিল এবং ওখান থেকে চলে যায়। মা বলে, আমি জানতাম না তুমি মেংশুর মেয়ে হও। সে বলে, হ্যাঁ আমি আজ অবধি এটা কাউকে বলিনি, এমনকি জেজিয়াকেও এটা বলিনি। মা ডিরেক্টর হওয়ার পরপরই ওনাকে করাপশনের জন্য কোম্পানি থেকে বের করা দেওয়া হয়েছিল। আমি শুধু এটা জানতে চাই এই সব কিছু কে করলো। মা বলে, তোমার মাকে কোম্পানি থেকে বার করতে সবচেয়ে বড় হাত ওয়াংয়ের ছিল। তোমার পেরেন্টস ওয়াংয়ের কাজকর্মের ব্যাপারে জেনে গেছিল, তাই ওয়াং তাদের ফাঁসিয়ে কোম্পানি থেকে বার করে দিয়েছে। ইয়ানের মনে পড়ে যেই দিন সে অজ্ঞান হয়ে গেছিল সেই দিনই ওয়াংয়ের লোকই তারও রুমে গ্যাস লিক করে দিয়েছিল। মা বলে, আমি ওয়াংকে ফাঁসাতে পারবো না, কারণ ওর কাছে অনেক বেশি শেয়ার আছে। ও যদি তা ডিলিট করে দেয় তাহলে কোম্পানি শেষ হয়ে যাবে।
সে বলে, আপনি শুধু এভিডেন্স দিয়ে দিন, বাকি সবকিছু আমি সামলিয়ে নেব। যা শুনে মা তো রাজি হয়ে যায়। এদিকে জেজিয়া এবং গুচেনও জেনে গেছে জেজিয়াকে মারার পিছনে ওয়াং ছিল, তাই তারা প্ল্যান করে কিভাবে ওয়াংকে জালে ফাঁসানো যায়। এর সাথে তাদের ইয়ানকেও সেফ রাখতে হবে। গুচেন বলে, তো তুমি কি প্ল্যান করলে ইয়ানের ব্যাপারে? সে বলে, ও এত বছর ধরে আমার কোম্পানি সামলিয়েছে, ও আমাকে ভালোবাসে, আর আমি ওকে ছাড়া বাঁচবো না, তাই আমি ওকে রেসিপ্রোকেট করব। গুচেন বলে, বাহ, এটাই তো তোমাদের জন্য বেস্ট হবে। সে বলে, তুমিও তো জানো যে আমার বোন জিন তোমাকে লাইক করে, তো তুমি ওর ব্যাপারে কি ভাবলে? সে বলে, আমি ওকে আমার ফিলিংস কনফেস করার প্ল্যান করছি। এটা শুনে জেজিয়া স্মাইল করে। দুজনা আবারও ইয়ানকে না জানিয়ে ওয়াংকে হাতে নাতে ধরার প্ল্যান করতে লাগে। আর তখনই ওখানে ইয়ান চলে আসে এবং দুজনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। গুচেন তখনই বলতে শুরু করে, যাকে জেজিয়া চুপ করিয়ে দেয়। ইয়ান বলে, তুমি বারবার নিজেকে ডেঞ্জারে ফেলতে পারো না। সে বলে, তুমি যদি আমাদের হেল্প করতে আসো তাহলে ও আমাদের দুর্বলতার কথা জেনে যাবে, তখন আমরা ওকে ধরতে পারবো না। এতে করে দুজনের মধ্যে লড়াই হতে লাগে, যা দেখে গুচেন ওখান থেকে চলে যায়। তখন জেজিয়া তাকে ভালো করে বোঝায়, বাট সে তাকে অনেকবার রিকোয়েস্ট করে। তো ফাইনালি জেজিয়া তাকে তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এতে ইয়ান খুশি হয়ে যায়। তো দুজনা একে অপরকে হাক করে। এরপর দুজনা শপিংয়ে যায়। ইয়ান খুব সুন্দর একটা ড্রেস ট্রাই করে, যেটা জেজিয়ার ফেক ফিয়ন্সে পড়তে চলেছে। মানে জেজিয়া অন্য কাউকে বিয়ে করার অ্যাক্টিং করবে, সেটার অ্যাসিস্ট্যান্টকে ফেক ফিয়ন্সে বানিয়ে নিয়ে আসবে। এখানে জেজিয়া বলে, তুমি আমাকে আবার বিয়ে করো। ইয়ান বলে, আমি অবশ্যই তোমাকে বিয়ে করতে চাইবো। এতে জেজিয়া স্মাইল করে এবং দুজনা একে অপরকে কিস করে। এরপর তারা এই ড্রেসটা কিনে ওখান থেকে চলে যায়। তারপর জেজিয়া জিয়ান হয়ে ওয়াংয়ের বাড়িতে আসে আর তাকে একটা নাম্বার দিয়ে বলে, এটা ইয়ানের বাড়ির পাসওয়ার্ড। তুমি ইয়ানের বাড়িতে গিয়ে সব ডকুমেন্টস চুরি করে নাও। ও গত 4 বছর ধরে আমার দাদার সমস্ত শেয়ার নিজের নামে করে নিয়েছে। আমি ওর থেকে কোম্পানি কেড়ে নিতে তোমার সাহায্য চাইছি। ওয়াং বলে, আমি এগুলো করব না, ওর কাছে অনেক বেশি শেয়ার আছে, কিছু হলে কোম্পানি থেকে আমাকেই বের করে দেওয়া হবে, তাই তোমাদের দুজনের লড়াইয়ে আমি পড়তে চাই না। সে বলে, ইয়ান নিশ্চিত কিছু লুকাচ্ছে, তাই আপনার ওর সাথে কথা বলা উচিত। ওয়াং এটিও না করে দেয় এবং বলে, তোমরা তোমাদের প্রবলেম নিজেরাই সলভ করো। জেজিয়া বলে, যদি তুমি জানতে পারো ওর কাছে কিছু আছে আর ও তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে, তাহলে তুমি আমার সাথ দিতে রাজি হবে। এটা শুনে ওয়াংয়ের মনে পড়ে যায়, যখন সে মার্জিনের সাথে দেখা করতে গিয়েছিল তখন সে বলেছিল ইয়ান আসলে মিংশুর মেয়ে। তাই বর্তমানে ওয়াংয়ের সন্দেহ বেড়ে যায় আর জেজিয়া ওখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় জেজিয়ার ফেক এঙ্গেজমেন্ট হচ্ছে, মানে সবাই এখনো জানে যে এটা জেজিয়ার ভাই জিয়ান। তখন ইয়ান ওখানে এসে তার ওয়াইফকে গিফট দেয়। জেজিয়া এটা দেখে বলে, এই নেকলেসটা তো তোমাকে আমার দাদা দিয়েছিল। সে বলে, হ্যাঁ, এই নেকলেসের দ্বারা আমি আর তোমার দাদা তোমাদের দুজনকে আশীর্বাদ দিচ্ছি। সে বলে, পুরো কোম্পানি তো তুমি নিজের নামে করে নিয়েছো, এখন পুরনো নেকলেস দিয়ে আমাদেরকে ইনসাল্ট করতে চাইছো? এটা শুনে মা তাকে চুপ করতে বলে। ইয়ান বলে, কোনো ব্যাপার না, আমি ক্লান্ত হয়ে গেছি, তাই ঘরে গিয়ে রেস্ট করতে চাই বলে যেতে লাগে। মা তার পেছনে যায় আর বলে, থ্যাংক ইউ এখানে আসার জন্য। এবং ইয়ান তার কাছে যে এভিডেন্স চেয়েছিল তা সেই তাকে দিয়ে দেয়, যেগুলো করতে মিস্টার ওয়াং তাদেরকে দেখছিল। এরপর ইয়ান যখন যাচ্ছিল তখন একটি গুন্ডা পিছন থেকে এসে তাকে অজ্ঞান করে দেয়। যখন ইয়ানের জ্ঞান ফিরে তখন সে একটি ওয়্যারহাউসে ছিল যেখানে ওয়াং ছিল। সে বলে, আমি সত্যিই ভাবিনি তুমি মিংশুর মেয়ে হও, আর তুমি আমাকে অনেকদিন ধরে ফলো করছো আর আমার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করছো। সে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি বাঁচতে পারবে না, আমি অলরেডি তোমার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করেছি। সে বলে, তুমি ওই এভিডেন্স তখনই ইউজ করতে পারবে যখন তুমি এখান থেকে বেরোতে পারবে, কিন্তু আমি তোমাকে এমন করে দেব যে কেউ তোমাকে এখানে বাঁচাতে আসবে না। ইভেন এখন তো তোমার ফ্যামিলিও নেই আর তোমার হাজবেন্ডও মারা গেছে। সে বলে, এরকম তোমারই মনে হচ্ছে। তখনই ওখানে জেজিয়া চলে আসে আর তাকে খুব মারে আর ইয়ানকে বাইরে নিয়ে আনে। তাদের সাথে গুচেনো ছিল। জেজিয়া বলে, তুমি সব কিছু রেকর্ড করে নিয়েছো তো? সে হ্যাঁ করে আর তাকে নিজের ইয়াররিংস দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন ইয়ান যাচ্ছিল তখন ওয়াং তার পেছনে যাচ্ছিল, তখন জেজিয়া এসে তাকে থামিয়ে দেয়।
তারা কথা বলছিল কি জেজিয়ার মা এসে ওয়াংয়ের সাথে কথা বলতে লাগে। সেই ফাঁকে জেজিয়া ওখান থেকে চলে যায় আর ইয়ানের কাছে এসে দুজনা একটু রোম্যান্স করে আর ইয়ান তাকে এভিডেন্স দিয়ে দেয় আর জেজিয়া তার ইয়াররিংস চেঞ্জ করে দেয় যেটার মধ্যে রেকর্ডার ফিট করা ছিল। বর্তমানে ইয়ান বলে, আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি। 4 বছর ধরে তুমি যেই কাজটা একা করছিলে তা আমরা আজকে করে নিয়েছি। দুজনা খুশি হয়, কিন্তু গুচেনের কাছে বারবার জিনের কল আসছিল। এরপর পুরো পরিবার একসাথে ডিনারে যায়। কিন্তু জেজিয়া, ইয়ান এবং গুচেনের উপরে খুবই রেগেছিল যে তারা সবকিছু জানার পরও তাকে সত্যিটা বলেনি কেন, যে জেজিয়া মারা যায়নি, তারা নাটক করছিল। তার কিউট অ্যাক্ট দেখে সবাই হাসছিল। মা বলে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। পরের দিন জেজিয়া ঘুম থেকে উঠে তো ইয়ান পাশে ছিল না। তখন সে ওখানে কিছু ডকুমেন্টস পায় যেগুলো শেয়ার্স ট্রান্সফারের ছিল। ইয়ান তার সমস্ত শেয়ার্স জেজিয়ার নামে করে দিয়েছে। সে ওখানে একটা লেটারও রেখে গেছিল যেখানে লেখা ছিল, আমি খুবই ক্লান্ত, আমি 4 বছর তোমার আসার অপেক্ষায় ছিলাম আর এখন তোমার আসার পর আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমি এইসবে খুবই বিরক্ত হয়ে গেছি, তাই কিছুদিনের জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি আমাদের মিলন লেখা থাকে তাহলে নিশ্চয়ই সেটা পূরণ হবে। জেজিয়া তাকে সব জায়গাতেই খুঁজে, সে কোম্পানি সিও হয়ে গেছে, বাট ইয়ানকে ছাড়া কোনো কিছুতেই সে খুশি হয় না। সে প্রতিদিন কাজের পর তাকে খুঁজতে যায়। একদিন সে ওই ট্রির নিচে আসে যেখানে সে এবং ইয়ান মাঝে সাঝেই আসতো। সে বসে বসে অতীতের ভালো সময়গুলোর কথা মনে করে এবং যেই সে যেতে লাগে তখন পিছন থেকে ইয়ান তার ফটো ক্লিক করে নেয়। তখন জেজিয়া তাকে দেখতে পায় আর খুবই খুশি হয়ে যায়। এরপর দুজনা সারা জীবন একসাথে খুশি খুশি থাকতে লাগে। আর এরকম একটি বিউটিফুল এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।